রে, প্লেট ধোয়া এখনো হয় নাই? না, অনেকগুলো থালা বাসন তো এজন্য দেরি হইতেছে। অনেকগুলা? এখানে কয়টা? এই এইগুলো কি? খাওয়ার সময় তো বলা লাগে না, হ্যাঁ? কাজের সময় এত বলা লাগে না। হ্যাঁ? মা বাপরে তো আগেই খাইছস, এখন আইছস আমারে খাওয়ানোর জন্য। ওই তোরে বলছি না ভালো মতো কাজ করলে এই বাড়ি থাকবি, নাহলে দূর দূর করে তাড়াই দিব। একটা কথাও তো শুনোস না। খাওয়ানোর সময় যে খাস তখন যাই কোন জায়গায়, কামের সময় যে মনোযোগ নাই। এই তোর মনোযোগ থাকে কোন জায়গায়, হ্যাঁ? মামি সকাল থেকে তো কাম করতেছে, খাওয়া দাওয়া তো এখনো কিছু করি নাই। আর আপনি তো জানেন আমি একটু অসুস্থ, তাই ওই অবস্থায় কাম করতেছে, কিন্তু কাম করতে তো একটু কষ্ট হয়, এজন্য দেরি হয়ে গেছে। কষ্ট করে কাম করুন লাগে, আর কাম না করলে ভাত পেটে ঢোকে না। আর তুমি কি অসুস্থ? আর 2 দিন পর পরই তো অসুস্থ অসুস্থ। মামা আমার ডাক্তার দেখাও। তোর পিছনে ডাক্তার খরচ দিতে দিতে তোর মামার তো সব টাকা শেষ। এই তোর মামার কি যত ব্যাংক ব্যালেন্স সব লাঠি উঠাবি, হ্যাঁ? তুই কি পাইছস? তোর পিছনে টাকা খরচ করতে করতে তোর মামা যে একবারে লাঠে উঠছে সেটা বুঝোস, হ্যাঁ? কিসের জন্য আইছস? তোর মামারে ফকির করতে? মামি আপনি এমন করে কইতেছেন কেন? বাড়ির সব কাজ কাম তো আমি নিজেই করি। আমি পারি আর না পারি করার চেষ্টা করি, আর অসুস্থ তো আর প্রতিদিন হই না। আমি কালকে একটু জ্বর আইছিল, জ্বরের ওষুধ দিতে কইছিলাম আপনার, আপনি দেন নাই। ওরে আমার সোনার শরীর রে, একটু জ্বর আইছে আমি ওষুধ দেই নি। এই জ্বর কি আর আমাকে আসে না, হ্যাঁ? 2 দিন পর পর তোর জ্বর আসবো, তোর পেটে ব্যথা করবো, তোর এইটা হইবো ওইটা হইবো, আর সবকিছু আমি দেখুম। বলছি তো যে এই বাড়িতে যদি থাকতে চাস কাজকর্ম কইরেই থাকতে পারবি না। তো বাইরে যা, বাইরে যা। ফুটানি মারতে আইসা আমার বাড়ি, লজ্জা করে না, হ্যাঁ? মামারটা বসে বসে গিলোস। মামি আপনি এমন করে কইতেছেন কেন? আব্বা আম্মা মারা গেছে, দুনিয়াতে তো আমার কেউ নাই, আপনারাই আছেন। আপনারাও যদি আমার সাথে এমন করেন আমি কার কাছে যাব? চুপ, একদম চুপ। আমি তোর কি মামি, মা না, বুঝছস? নেকা কাদা ওই মা বাপের কবরে পর্যায়ে যায় কান্দিস, আমার সামনে নেকা কাদা কান্দিস না। আমারও তো মন ঘুরবো না। ঠিকঠাক মতো কাজ কর, তারপর রান্না করবি। তা না হলে আজকে খাওন বন্ধ, আর রান্না শেষ হলে তবে তোর খাওন, মনে রাখিস। এই শেফা, এ ধর এই কাপড়গুলো ধুয়ে নিয়ে। আমি কাপড় ধুইতে পারবো না। কি করলি? কাপড় ধুইতে পারবি না? কি পারবি? খাইতে পারবি? কথায় কথায় খালি খাওয়ার খোটা দেন কেন? আমি কি এই বাড়িতে কোনো কাম কাজ করি না? দিন নাই রাত নাই সারাদিনই তো আপনাকে কাম কাজ করি, তারপর আপনাকে মন পাই না। আমার সাথে এরকম ব্যবহার করেন কেন? ও মামা মামা, বুবার মুখে দেখি কথা ফুটে গেছে। বড় বড় কথা শিখছস তাই না? আমাগো বাড়িতে থাইকা আমাগো বাড়িতে খাইয়া আমার মুখে মুখে তর্ক করতেছস। এই তুই কি ভুইলা গেছস তুই কার ঘাড়ের উপরে বসে খাইতেছস? আমাগোটা খাইতেছস। তাহলে আমাগো বাড়ির কাজ কাম যদি নাই করতে পারোস, তোর এই বাড়িতে আমি কেন রাখবো? ভাবছিলাম মা বাপ মরে গেছে, আপন মানুষের কাছে গেলে তারা আমারে বুঝবো, তারা আমার যত্ন করব, কিন্তু না, আপনের থেকে দেখি পররাই ভালো হয়। কি পাইছি আমি এই বাড়িতে আইসা? দিন রাত কামলা দিতেছি আপনাকে, কিন্তু আপনাকে মন পাই না। 3 বেলা 3 মুঠো খাইতেও দেন না আপনারা, কিন্তু ঠিকই আমার দিয়ে কাম করাই নেন। বাড়িতে যদি একটা কুত্তা থাকে তারা তো আপনারা খাবার দেন, আমারে কেন খাবার দেন না? তুই খাবারের খোটা দিতেছস? ও তার মানে তুই এখন কি কইতে চাইতেছস? তোরে আমরা না খাওয়াই রাখি এই বাড়িতে? আর এলাকার মানুষরা যায় তুই যখন বলবি যে এই বাড়িতে তুই না খেয়ে থাকোস, এলাকার মানুষের সঙ্গে বিচার করব, সেটা বুঝাইতে চাস? এই শোন, তোর যদি এমন ভাবে এই বাড়িতে কাজ কাম করে থাকতে অসুবিধা হয়, তাহলে তুই এই বাড়ি থেকে চলে যাইতে পারোস। না, এই বাড়ি থেকে তো তুই চলে যাবি না, কিন্তু তোর একটা ব্যবস্থা করতে হবে। আর সেই ব্যবস্থাটা আমার খুব ভালো করেই জানা আছে। করবি না তো কাজ কাম, না? অসম্ভব। যেই বাড়িতে আমার কোনো কদর নাই
আমি কাজ করলেও সবাই বলে আমি কাজ করি না, সেই বাড়ির কোনো কাজে আমি হাত দেবো না। আপনার কাপড় আপনি ধুয়ে নেন। আমি ধুমু আমার কাপড়, আর তুই এই বাড়িতে রাজরানী হয়ে থাকবি, আর আমি চাকরানির মতো খাটমু, আবার তোর পিছনে টাকাও নষ্ট করমু। নষ্ট করতেছি তোর পিছনে আমি টাকা। কেমন কইরা তোর এই বাড়ি থেকে বিদায় করতে হয়, এই বাড়ির রাস্তা তোর জন্য বন্ধ করতে হয়, সেই পদ্ধতিও না আমার খুব ভালো করেই জানা আছে। খালি অপেক্ষা কর। সূর্য, সূর্য, কি হইছে? তুমি এমন ভাবে ডাকতেছো মনে হচ্ছে বাড়ি থেকে। এখন এই কাপড় তুই ধুইবি। কেন আমি কাপড় দিতে আমাকে? এগুলো তো তোমার কাপড়। সরি, পানিতে পড়ছে। কি তোর বোনের এই বাড়িতে রাখছিস কেন? কেন কি করতে হয়? কি করছে মানে? আমি ওরে কইছি কাপড় ধুইতে, ও আমার মুখের উপরে না করে দিল কাম কাজ করতে পারবো না। ওর এত বড় সাহস, ও তো মুখের উপরে কথা কইছে। হ, ও আমার মুখের উপরে কথা কইছে, আমার মুখে মুখে তর্ক করে। হ্যাঁ, আমি আর ওর এই বাড়িতে দেখতে চাই না, ওর একটা ব্যবস্থা করতেই হইব। ঠিক আছে, আজ ওর একদিন কি আমার একদিন। আব্বা, আম্মা, কই তোমরা? আরে কি ব্যাপার, কি রে? সূর্য চিল্লাইতেছে কেন? চিল্লাইতেছি কেন বুঝো না? বুঝো না চিল্লাইতেছি কেন? তোমার ওই যে আদরের ভাগ্নি আমগো বাড়ি পড়ে থাকে, সাথে খায় আর কি কমু, কিছু করার নাই। ঘরের একটা কাজ করতে পারে না। তোমার বৌমা সেখানে এত পরিপাটি হয়ে থাকে, তার এই কাপড় চোপড় গুলা বলছে একটু ধুয়ে দিতে, সে কিনা মুখের উপর না করে দিতে। দেখছো সাহস কত বড়? হ্যাঁ, এই যে তোমারে বলি এই ভাগ্নির এই বাড়িতে রাখার দরকার নাই, তুমি তো আমার কথা শোনো না। আরে সকালে একটু থালা বাসন মাজতে দিছি, সে 1 ঘন্টার জায়গায় মানে 3 ঘন্টা লাগাইছে। উল্টা আমার মুখে মুখে তর্ক করে, থালা বাসন তো পরিষ্কার হয়ই নাই, তার আজকে এই অসুখ, কালকে ওই অসুখ। দেখো আমার টাকা পয়সা তো এত সস্তা হয় নাই, শুধু শুধু আমি কেন ওর পেছনে টাকা পয়সা নষ্ট করব? আম্মা শুধু তাই না, আমারে বলে আমরা নাকি তারে ঠিক মতো খাইতে দেই না, 3 বেলার জায়গায় 1 বেলা খাইতে দেই, তারে দিয়ে সমস্ত কাজকর্ম করাই, তারে আমরা মানুষই মনে করি না, আরো কত কি যে কইলো। শুনছো? চরম প্রকারের বেয়াদব, চরম প্রকারের বেয়াদব। সে আমার বউয়ের মুখে মুখে কথা বলে। আচ্ছা ঠিক আছে, চিল্লাচিল্লি করিস না, আমি ডাকতেছি, আমি শুনতেছি। মাসেফা, আবার মা আদরের ভাগ্নি না? হ ডাকছি আমি। এসব কি শুনতেছি মা? তোর জন্য আমি এত কথা শুনতেছি কেন? ওরা কি কইতেছে এগুলা? মামা, আপনার বাড়ির লোকজন আপনারা যা কইবে আপনি তো তাই বিশ্বাস করবেন। আমার বাপ মা নাই, এতিম, আমার কথা শুনে আর কি বা হইব? এই বাড়িতে আসার পর থেকে দিন নাই রাত নাই আপনাকে পরিবারের সবার কথা শোনার চেষ্টা করি, কাম কাজ করি, কিন্তু আমার কপালে যদি খাওয়ানি না জোটে, থাইকার জায়গাটাও যদি না জোটে, সবসময় যদি খারাপ ব্যবহার করে, তাহলে আমি এই বাড়িতে কি করে থাকবো? আপনি কোন? আসছে আসে সত্যবাদী যুধিষ্ঠির, উনি কখনো মিথ্যে কথা বলে না। আমগো ফ্যামিলি সবাই মিলে তারপর অত্যাচার করে। উনি তো নিজের কি মনে করে তোর নিজেই জানে না। এই এবার থাকস খাস, আজেরা বৈশা বৈশা তোর ভাল লাগে না? হ্যাঁ, একটু কাম কাজ করলে কি হয়? আরে সূর্য, একটু থাম না। থামবো কেন? হ্যাঁ, শুনছো তোমার ভাগ্নি কি বলছে? খাওয়ানোর খোঁটা দিছে, খাওয়ানোর খোঁটা সহ্য হয় না, 3 বেলা 3 মুঠো খায়, আবার বলে কি খাইতে দেই না। হ্যাঁ, চুপ করো, আমি জানি আমার ভাগ্নিরে তোমরা কেমন জানো, এটা আমি ভালো করে জানি। এখন ওর মুখে আমি সব শুনতে চাই। মাসেফা, তুই কত কি কইতেছিলি? মামা, আমি এই বাড়িতে আসার পর থেকে বুঝতে পারতেছি মামি, ভাই, ভাবির আমারে দেখলে তাকে অশান্তি লাগে। আমি যাই করি নাই করি তাকে পছন্দ হয় না। আমি থাকলে যেহেতু এতই অশান্তি, আমি চাই না এই বাড়ির মানুষগুলো আমার জন্য কষ্ট পায়। আমি কাজ কাম কিছু করতে পারবো না মামা, প্রয়োজন পড়লে চাকরি করে খাবো, তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইতেছি। কি করলি তুই? ওই তুই কি করলি? তোর মা বাপ নাই, তুই এতিম, আমি তোরে নিয়ে আইছি, আর তুই কইছিস তুই চাকরি বাকরি করবি, এই বাড়ি থেকে তুই চলে যাবি? না, তুই কোথাও যাবি না, তুই এই বাড়িতেই থাকবি। আব্বা আপনি শান্ত হন, ঠিক আছে, ওরে এই বাড়ি থেকে বের করে দিলে তো অশান্তি। এক কাজ করেন, ও তো বড় হয়েছে, এই বাড়িতে যদি রাইখা দেন
মানুষও খারাপ করবো। আপনি এক কাজ করুন, ওরে বিয়ে শাদী দিয়ে দেন, তাহলেই তো হয়ে যায়। হ বৌমা, তুমি একটা ভালো কথা কইছো বৌমা। ওই তোর কোথাও যাওয়া লাগবে না, ভালো একটা ছেলে দেখে আমি তোরে বিয়া দিয়ে দেবো। কেন? ওই যে ওরে বিয়ে করতে চায় যে ওই পাড়ার রমেল, বউটা মরে গেছে, ওর সাথে বিয়ে দিয়ে দিলেই তো হয়, পুলা হিসেবে তো মন্দ না। সেটা আমি বুঝুম, ভাগ্নিটা আমার, কোন ছেলের সাথে আমার ভাগ্নিরে বিয়া দেবো এটা আমি ভালো করে বুঝি, এবং এখন থেকেই আমি ছেলে খুঁজুম। শোনো যে- আব্বা, তুমি ছেলে খুঁজবা, তোমার চিন্তা করতে হইব তোমার বাগ্নির বাপ মা নাই, ওরে যে কেউ বিয়া করবো না, ওই দিলে এমন কারোর কাছে দিতে হইব যে আগে পরে বিয়া করছে বা বাচ্চা কাচ্চা আছে বা কি বলবো গাঞ্জাখোর মদখোর আছে না কিছু, ও কাছে দিতে হইব। আর ভালো করে কই দিবা। সূর্য, কথাবার্তা যা কস হিসাব করে কিন্তু কইস। কেন? ও খারাপ কি বলছে? আরে ভালো ঘরে বিয়ে দিতে গেলে যৌতুকের জন্য যে এত টাকা দিউন লাগবো, সেইটা তো আমি দিতে দিব না। তোমার এত টেনশন করতে হবে না। আর এই যে সূর্যর মা, ওর কেউ নাই, কে কইছে? আমি ওর বাবা, তুমি ওর মা। আর আর শোনো শোনো, টাকা পয়সার জন্য তোমাকে চিন্তা করতে হইব না। আমার বোনের ভাগে যেই সম্পত্তি আছে সেইটা বিক্রি করিয়া আমি আমার সেপারে ভালো ছেলের সাথে বিয়া দেব। ও আব্বা, কি কও? তোমার বোন তো মইরা গেছে, ও ধনের দূরা তখন কা তুমি ওই জমির ভাগ দিয়ে বা তোমার ভাগ্নি রে? অসম্ভব কথা, আমি পয়সা দিতে দেবো না। এই চলো ঘরে চলো। চলো। কি হইলো? দাঁড়ায় আছো কেন? ভাগ্নের একটু আদর্শ হাক করো। মারে, ওগো কথা তুই কিছু মনে করিস না, তোর মা বাপ আমি, তুই কোনো চিন্তা করবি না। ভালো একটা রাজপুত্র দেখে তোর বিয়া দিয়ে দেব। আর শোন, কখনো যেন মন খারাপ না দেখি, হাসি খুশি থাকবি। এখন ঘরে যা। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, তোমার বাবা আমারে মামা ডাকতো, তুমি আমারে মামা ডাকতেছো, কি ব্যাপার? তোমার কি মাথা মুথা খারাপ হয়ে গেল নাকি? না ঠিক আছে, মানে আব্বা আপনাদের কি কইতো না কইতো এটা তো আর আমি জানি না। মানে মামা, আপনার সাথে দেখা হয়ে খুব ভালো হয়েছে। আপনার সাথে আমার একটা জরুরি বিষয়ে কথা আছে। কথাটা অনেক দিন ধরে কব কব ভাবতেছি, কিন্তু সাহস করে উঠতে পারতেছি না। আরে এত আমতা আমতা না কইরা বইলে ফেলাও না, কি এমন কথাটা? মামা, আপনি তো জানেন আমার দুইটা বাচ্চা। ছোট সন্তান হওয়ার সময় আমার ওয়াইফ হসপিটালে মারা গেছে। হ্যাঁ, বাচ্চা দুইটা আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আমি তো এরপরে আর বিয়া শাদি কিছু করি টরি নাই। ওই আব্বা যে ক্ষেত খামার রেখে গেছে ওইটাই দেখাশোনা কইরা কোনো মতে সংসারটা চালাই। এখন চিন্তা করছি আপনারা মুরব্বী আছেন, আমি এখন বিয়া করতে চাই। ও এই কথা, তো এই কথা বলতে এত সংকোচ করতেছো? আচ্ছা ঠিক আছে, একটা ভালো মেয়ে আমি দেখব, আমার খোঁজে যদি হয় আমি তোমার জানাবো। মামা, আপনার খোঁজে একটা ভালো মেয়ে আছে, আপনি তারে চিনেন। আমার খোঁজে ভালো মেয়ে আছে? এই রুমেল, একটু ক্লিয়ার করে কোবা। মামা, ওই আপনি খারাপ মনে করেন না, ওই যে আপনার ভাগ্নি শেফা, ওরেও তো শুনলাম আপনারা পাত্র খুঁজতেছেন বিয়ে দেওয়ানোর জন্য। আমি তো খারাপ পোলা না, আপনাদের চোখের সামনে ছোট থেকে বড় হয়েছি, আমার আব্বারও আপনি চিনেন। আমি বিয়া করছি, আমার দুইটা সন্তান আছে। তাছাড়া আমি কিন্তু পোলা হিসেবে খারাপ না। আপনারা রুমেল, রুমেল, তুমি ভালো ছেলে, এটা আমি জানি, ভালো করে জানি, কিন্তু রুমেল সমস্যা হয়েছে কি, তোমার কাছে যদি আমার ভাগ্নিটারে বিয়া দেই, এই সমাজের মানুষ কি কইবো আমারে জানো? ওই দেখো, টাকার জন্য, টাকা বাঁচাবার জন্য একজন বিবাহিত ছেলের সাথে তার ভাগ্নিরে বিয়া দিছে। তো কও আমি কেমন ঠেকা? আর তাছাড়া আমার ভাগ্নিরও তো একটা মতামতের প্রয়োজন আছে। এ সব কিছু মিলাইয়া এইটা রুমেল সম্ভব না। তাই আমি তোমার জন্য ভালো একটা মেয়ে আমি খুঁজুম রে। মামা, আপনি তো জানেন জাতের মেয়ে পাওয়া তো এখন মুশকিল। আর তাছাড়া
আমি শেফার সম্পর্কে যতদূর জানছি আপনার ভাগ্নি বইলা না, গ্রামের প্রত্যেকটা মানুষ কয় মায়াটা অনেক লক্ষ্মী, পরেশগার এবং ভালো মেয়ে। আমার ইচ্ছা ছিল মানে আপনারা যদি চাইতেন শেফার সাথে প্রয়োজনে কথা কন, হ্যাঁ যদি রাজি থাকে তাহলে তো আর আপনাদের কোনো আপত্তি নাই। আর আমি একটা ভালো বউ পাইলে আমার সন্তানটা একটা ভালো মা পাইব, এই জন্যই আপনার কাছে আমি কইলাম আর কি। মামা একটু বিষয়টা বিবেচনা করে দেখেন। ঠিক আছে, তুমি যা বলছো একেবারে খারাপ বলো নাই। তাই তুমি একটা কাজ করো, আজকে বিকালে আমাদের বাড়িতে আসো। তুমি আসো, শেফার সাথে দেখি তোমাকে সামনাসামনি বসাইয়া দেখি, আলাপ করে দেখি। ঠিক আছে মামা, তাইলে আমি বিকেলে আসুন নে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা, আমি এই বিয়েটা করতে পারবো না। কিরে মা, কেন? ছেলে ভালো, আমি জানি, ওর সম্বন্ধে আমি সবই জানি। তবে হ্যাঁ, ও একটা বিয়ে করছিল, ওর সন্তান আছে। এখন আল্লাহ তাআলার খেলা, তো আমাদের হায়াত মৌত তো আল্লাহর হাতে। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এখন তোর বউ নাই। তুই রাজি হয়ে যা মা, তুই সুখী হবি। মামা, আমি আপনাদের বাড়িতে থাকি, মা বাবা নেই, তাই বলে কি আপনাকে ঘরের বোঝা হয়ে গেছে? আপনারা একটা বিবাহিত ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছেন, তার দুটো ছেলে মেয়ে আছে। কেন মামা? আমি কি চাইলে একটা অবিবাহিত ছেলেকে বিয়ে করতে পারি না? আমি বুঝতে পারি আমার খাওয়া দাওয়া, আমার খরচ খরচা দিতে আপনাদের কষ্ট হচ্ছে, আমাকে মেনে নিতে আপনাদের কষ্ট হচ্ছে, তাই বলে এই না আমার ভবিষ্যৎটা আপনারা নিজের হাতে কানা বানিয়ে দেবেন। আমি এই বিয়েটা করতে পারবো না, তো পারবোই না। শেফা, কি হ্যাঁ এইসব কি? তোরা তো আগেই বলা হয়েছে সবকিছু, এখন এই সবার সামনে এইসব কথা মানায় না। দেখ, আমরা নয় খারাপ, তোর মামা তো তোর খারাপ চায় না। আব্বা তো কইতাছে নিজের মুখে যে এই ছেলে ভালো, এই ছেলের কাছে তোর বিয়ে হইলে তুই সুখী হবি। অমত করিস না তো আব্বা, আপনি দিনক্ষণ ঠিক করেন। আচ্ছা, বিয়া তুই করবি না ভালো কথা, তা আগে বলতে পারতি। এটা ভরা মজলিসে আমার আব্বা আছে, ছেলে উপস্থিত আছে, সবার সামনে তো বলে ফেলাইলি এই ছেলের বিয়ে করবি না। তার কি মান সম্মান নাই? মানুষের মান সম্মান দিয়ে খেয়াল নাই তোর? সূর্য, বুঝিস যে এতে আমরা অপমানিত হইতেছি? বিয়ে করবি না আগে বললেই তো হইতো। শুধু শুধু ওই ছেলেকে ডাইকাই না আমরা এত সুন্দর করে বইসে টইসে, দরকার ছিল কি? দেখেন, বিয়েটা যেহেতু আমি করব, সংসারটাও যেহেতু আমাকেই করতে হবে, আমারও তো একটা অপছন্দ আছে। আপনারা যাকে তাকে আমার জীবনে দিয়ে দিবেন আর তার সাথে আমি সারা জীবন সংসার করব, মেনে না মেনে, এটা তো মানতে পারি না। মামা, আমি এই বাড়ির মেহমান। শেফা যেহেতু আমার বিয়ে করতে চায় না, আপনারা অমত করেন না। আমার চাইতে ভালো পাত্র আপনারা পাইবেন। শেফা, সবার সামনে কথাটা কওয়া ঠিক না, তারপরেও কইতাছি। আমি জানতাম না যে আমার সন্তানটা এতিম হয়ে যাব। আজকে তুমি তোমার মামার বাড়িতে বড় হইছো, লেখাপড়া শিখছো, তারা তোমারে খরচ চালায়। তুমি এটাও কইলা যে তোমার ভাতের জন্য তারা তোমার আমার লগে বিয়া দিতেছে। আসলে তা না, কোনো বাপ মাই চায় না তার সন্তানের অমঙ্গল হোক। তুমি যেমন এতিম, আমার দুইটা বাচ্চাও কিন্তু এতিম। তারা কিন্তু সব সময় আমার বুকের মধ্যে মুখ লুকায় কয়, আব্বা আমার মারে আনিয়া দাও। কিন্তু দেখো, নিয়তির খেলা মাডা নাই। তুমিও কিন্তু ছোটবেলায় এতিম হইছো, মামার বাড়িতে বড় হইছো, বাপ মার কষ্ট তুমি বুঝো। অতএব আমি জোর করব না যে আমারে তুমি বিয়া করো। একজন এতিমই বুঝে আর একজন এতিমের মর্ম। সিদ্ধান্ত তোমার। তুমি চাইলে আমার ঘরে বউ হয়ে থাকতে পারো, আমি কোনোদিন তোমারে কষ্ট দিব না। আর যদি বিয়া না করতে চাও তাতেও কোনো আপত্তি নাই, আমি হাসি মুখে এখান থেকে বিদায় নিব। আপনি যত যাই বলেন, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এই বিয়েটা আমি করতে পারবো না। আপনাকে যদি বিয়ে করতেই হয়, একজন বিবাহিত মেয়েকে বিয়ে করেন, অবিবাহিত মেয়েদের দিকে তাকান কেন? শেফা, 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 বাবা দেখেছেন আপনার আদরের ভাগ্নির কাজ দেখেছেন? একটা বারের জন্য ভাবলো না যেখানে আপনার মান সম্মান জড়িত। আমি আর কি বলবো, নিজের চোখেই তো দেখলাম।
আয় দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? মামা, আমি জানি আমি বেয়াদবি করতেছি, কিন্তু আমি আর এখানে থাকতে পারবো না। আমার জীবনের সিদ্ধান্ত আমি নিজেই নিব, আমাকে মাফ করে দিন। শেফা দেখেছো দেখেছো তোমার ভাগ্নি কত বড় অহংকারী। সে সংসারের কাজ করবে, সে তো নবাব জাতি, সে চলে গেছে নিজের বাড়িতে হয়তোবা। দেখো, হ্যাঁ, তোমার মান সম্মানে তাকালো না একটু। ভালো হয়েছে, খুশি হয়েছি আমি। কেন ছোটবেলায় এনে তো বললা আমার ভাগ্নি মানুষ করো, এখন কি করলো? হ্যাঁ, মান সম্মান সব তো ধুলোই মিশাই দিল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। থাক মা থাক, সালাম করতে বোন। কেমন আছিস তুই? ভালো আছে, আপনি কেমন আছেন? ভালো আছি আল্লাহর রহমত। তাই এই সময় তুই ব্যাগ ট্যাগ নিয়ে চলে এলি? চাচা, আমি মামা বাড়ি থেকে একেবারের জন্য চলে আইছি। এখন থেকে আমি আপনাকে বাড়িতেই থাকবো। কি কস মা, তুই মা বাপ মরা মেয়ে, তোরা তো আমার বাড়িতেই রাখতে চাইছিলাম, কিন্তু তোর চাচি কেমন মানুষ এটা তো জানোস। তোর চাচির জন্যই তো আমি তোরা রাখতে পারি নাই, তোর মামা বাড়ি পাঠাই দিছি। চাচা, তা তো আমি জানি চাচি আমারে দেখতে পারে না, কিন্তু আমি কি করবো কোন? আমি তো নিরুপায়। আব্বা আম্মা মারা যাওয়ার পর থেকে আমি ওই বাড়িতে থাকছি, বড় হয়েছি, কিন্তু মামা ছাড়া ওই বাড়ি আমার কেউ সহ্য করতে পারে না। উঠতে বসতে আমার গায়ে হাত তোলে, নানান কথা শোনায়, বাড়ির প্রতিটা কাজ ছোটবেলা থেকে আমারে দিয়ে করে। সব কিছু মুখ বুঝে সহ্য করলেও ওনারা তো আমারে সহ্য করতে পারে না। 3 বেলার জায়গায় 1 বেলা খাবার দেয়। আর তাছাড়াও আজকে আমার বিয়ে ঠিক করছে ওনারা। আমি মাইনা নিয়েছিলাম ওনারা আমার বিয়ে দিব, কিন্তু এমন একটা ছেলের সাথে বিয়ে ঠিক করছে, ছেলেটা বিবাহিত, বউ মারা গেছে, 2টা বাচ্চা আছে। কারণ আপনিই কন, আমি একটা অবিবাহিত মাইয়া হয়ে কেন ওই বিবাহিত ছেলেরা বিয়ে করতে যাবো, যার 2-3টা পোলা মেয়ে আছে? তাই আমি মামার কাছ থেকে চলে আইছি। আমারে কইছি আমি বিয়ে করবো না। চাচা, আমার রাইখা দেন না আপনাকে বাড়িতে। আমি তো রাখতেই চাইছিলাম রে মা, কিন্তু তোর চাচি কেমন মানুষ তুই জানোস। তোর আমি রাখা দিলে আমার এই বাড়িতে জায়গা হইব না। তাই বলছি তুই আবার তোর আমার বাড়িতে চলে যা। যেই ছেলের সাথে তোর বিয়ে ঠিক করছে তুই ওই ছেলেরই বিয়ে করে ফেলা। না চাচা, আমি ওই পোলারে কোনো মতেই বিয়ে করতে রাজি না। ছোটবেলা থেকে মামাগো বাড়িতে অনেক নির্যাতন সহ্য করছি, এখন আর পারবো না। আমারও তো একটু শান্তিতে থাকতে ইচ্ছা করে চাচা। আমি চাই আমি ভালো একটা ছেলেরে বিয়ে করি, যে ছেলে কিনা অবিবাহিত। চাচা, অন্তত পক্ষে আমার দিক তাকায়া, আমি তো আপনার সন্তানের মতো, চাচার একটু বুঝান। আমার আপনাকে বাড়িতে ঠাই দেন চাচা। আপনি স্যার এখন আমার দুনিয়াতে আর কেউ নেই। তা তো বুঝি রে মা, তুই মা বাপ মরা মেয়ে, আমি ছাড়া তোর কেউ নাই। কিন্তু এই বাড়িতে থাকলে তো আমিও অশান্তি হব, তুইও অশান্তি হবি। তাই বলছি কি, এক কাম কর, তুই একটা গার্মেন্টসে চাকরি বাকরি নিয়ে নে। চাকরি নিয়ে তোর নিজের জীবন তুই গড়ে নে। আমি তো এখনো ছোট, গার্মেন্টসে চাকরি করতে গেলে তো আমার চাকরি দিব না। আর আমি তো গার্মেন্টসের কোনো কামও জানি না। আরে মা, গার্মেন্টসের চাকরি কি আবার জানা লাগে নাকি? ওটা কাজ করতে করতে তুই শেখাবো লাগবে। তাই বলছি তুই গার্মেন্টসে গিয়ে চাকরি নে। নে, এই তোরে আমি 1000 টাকা দিলাম, খরচপাতি ভাড়া ভরা, তুই দেখে শুনে একটা চাকরি নিয়ে নে। তোরে আমি 1000 টাকা দিলাম, এটা খরচপাতি করিয়া তুই একটা চাকরি ঠিক করে নে, আমি চলে যাই। চাচাই আমার 1000 টাকা দিল, কিন্তু একটাবার চিন্তা করলো না ঢাকায় যেয়ে যে আমি চাকরি নিমু, কই থাকমু, কি খামু, কেই বা আমার চাকরি দিব? দুনিয়াতে যে এতিম তার কেউ নেই। কি ব্যাপার, আপনি আমাদের বাড়িতে? আপনার কাছেই আসছিলাম। আপনার সাথে কিছুক্ষণ আগে যে ব্যবহার করেছি তার জন্য আপনার কাছে মাপ চাইছি, আমাকে মাফ না, না, করে দেবেন। সমস্যা নাই, যেটা সত্য সেটাই তো বলছেন। তাছাড়া আপনি অবিবাহিত একজন নারী, কেন একটা বিবাহিত পুরুষ যার 2টা বাচ্চা আছে তারে বিয়ে করবেন? মাপ চাওয়ার দরকার নাই।
আমি ওইটা মনের থেকেই ভুলে গেছিলাম। আসলে আমি আপনারে বিয়ে করতে রাজি আছি। বুঝলাম না, আপনি আমারে সবার সামনে কইলেন বিয়া করবেন না, অপমান কইরা চইলা গেলেন, আবার অহন কইতাছেন আমারে বিয়া করতে রাজি আছেন। আমি না আপনার কথার আগামাথা কিছুই বুঝতাছি না। যেটা শুনছেন এটাই সত্যি। আসলে এতিমরা না মানুষ না, এদেরকে কেউ মানুষ মনে করে না। সবাই এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এদেরকে দিয়ে কাজ কাম করায়, এদেরকে দিয়ে সব কিছু করে, কিন্তু এদেরকে মানুষ মনে করে না। উঠতে বসতে নির্যাতন করে, কথা শোনায়। আমি যেহেতু আমি ছোটবেলা থেকে এগুলোই সহ্য করছি। আব্বা আম্মা মারা যাওয়ার পরে আমার মনে হয় না কোনোদিন আমি 3 বেলা 3 মুঠো ভাত খেতে পারছি। আর যদিও খাই তাহলে বাসি পান্তা, কারণ মামার বাড়িতে বড় হয়েছি তো। মামা নিজের সন্তানের মতো করে দেখলেও মামি, ভাই, ভাবি তারা আমার কখনো আপন ভাবতে পারে না। সবসময় ঠুননা দিয়েই চলছে। তারা চাইছিল আমি যদি বিয়া করি তাহলে তাও ঘাড়ের উপর দিয়ে একটা বোঝা নামবো, তাই আপনার সঙ্গে তারা আমার বিয়ে ঠিক করছে। কিন্তু আমি চাইছিলাম, ছোটবেলা থেকে তো অনেক কষ্ট করছি, কিন্তু এখন যদি আমি একটা ভালো মানুষ জীবনসঙ্গী হিসেবে পাই তাহলে মনে হয় আমি ভালো থাকতে পারবো। তাই আমি আপনারে বিয়ে করতে চাইনি। আপনার সাথে রাগ কইরা, মামা মামিগুলোর সাথে রাগ কইরা গেছিলাম চাচার কাছে, কিন্তু চাচাও আমার রাখলো না। চাচা নানান অজুহাত দেখাইয়া আমার 1000 টাকা দিয়ে কইলো, তুই মা শহরে গিয়ে চাকরি কর গার্মেন্টসে। কিন্তু সেও একটাবার চিন্তা করলো না যে এতিম মেয়েরা কি খাইবো, কই থাকবো। এতিমটা নিয়ে না কারো চিন্তা হয় না, কারণ এতিমটা সত্যিই মানুষ মনে করে না কেউ। যাই হোক, আমারে তারা মানুষ মনে করে না, তাতে আমার কোনো আফসোস নেই। আল্লাহ আমার কপালে যা লিখে রাখছে তাই হইব। একজন এতিম বুঝে একজন এতিমের কষ্ট। আপনার বউ নাই, আপনার সন্তান দুটি এতিম। আমি এতিম হয়ে যে কষ্টটা ভোগ করছি, আমি চাই না আপনার সন্তান দুটো এতিম হয়ে সে কষ্টটা ভোগ করুক। আপনি আরেকটা বিয়ে করলে আপনার সন্তানদের সেই বউ ভালোবাসতেও পারে, নাও পারে, কারণ সৎ মারা কখনো পরের সন্তানদেরকে আদর যত্ন করে না। কিন্তু আমি যেহেতু এতিম, আমি তো এতিমের কষ্টটা বুঝি, তাই আমি চাই আপনার সন্তানের ছায়া হয়ে থাকতে, আপনাকে সন্তানের ভালোবাসতে। আমারে কি একটা সুযোগ দিবেন আপনি? আপনি এমন করে কেন কইতাছেন? আপনি যেহেতু বুঝতে পারছেন আমি ভালো মানুষ কি খারাপ মানুষ আমি নিজের মুখে বলবো না, আপনি আমার সাথে সংসার করলেই বুঝতে পারবেন। তবে হ্যাঁ, আপনি আমার বাড়ির উপরে আইছেন সরাসরি বিয়ের প্রস্তাব নিয়ে, সব ঠিক আছে, কিন্তু আমরা তো একটা সমাজ নিয়ে চলি। আর আপনার মামা যেহেতু আমার সাথে আপনার বিয়ে ঠিক করছিল, তারাও মনে অনেক কষ্ট পাইছে। তাই আমি চাই আপনি এখন আমার সাথে আপনার মামার বাড়িতে যাবেন, তাদের সাথে কথা বইলা গ্রামের মানুষদের দাওয়াত দিয়া আমি ধুমধাম করে আপনারা আমার বাড়ির বউ করে নিয়ে আসুন। চলেন আমার লগে আপনার মামা বাড়িতে চলেন।